যে আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মী, বিশেষ করে ঊর্ধ্বতন নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন তাদের মামলার দিন ধার্য ছিল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। আরও বেশ কয়েকটি মামলা ছিল, নরসিংদীর উত্তরা, তারপরে ইকরাম হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি মামলা ট্রাইব্যুনালে নির্ধারিত তারিখ ছিল। প্রত্যেকটাতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে বিভিন্ন তারিখ নির্ধারণ করেছেন পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। এই এই ৪৫ জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। এরকম ভাবেই হবে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ভাবে অথবা গ্রুপ করে করে তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে যে কোর্টের অনুমতি নিয়ে জিনিসের একটা অভিযোগ করেছেন, এই অভিযোগের জবাব আপনারা কি দিয়েছেন ওনার কণ্ঠস্বর পরীক্ষা দিয়ে? না, এটা কোনো অভিযোগ না, এটা ট্রাইব্যুনালের একটি প্রসিডিংস। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনিও এর মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ 23 জন সেই মামলার আসামি। তো উনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠনও হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। না, এই যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি, তাদেরকে গ্রেফতার করার জন্য। তাদেরকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মিসকেসের কাজটা কি আসলে আপনার জানতে হবে যে তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় তদন্তকারী কর্মকর্তা যদি কখনো মনে হয় যে কাউকে এই মামলায় গ্রেফতার দেখানো দরকার, অথবা গ্রেফতার করার দরকার, অথবা গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা দরকার, অথবা কোনো একটা এলাকাতে সার্চ বা সিজিংয়ের পারমিশন দরকার, এ জাতীয় কোনো অনুমতির দরকার হলে তখন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিস কেস ফাইল করা হয়। এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো, এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। আর এই ফর্মাল চার্জের ফাইল করার পরে যদি মিস কেসে ওনার নাম থাকে বা না থাকে তাতে কিছুই যায় আসে না। তাদের নামে সেপারেট তদন্ত প্রতিবেদন আবারও তদন্তকারী কর্মকর্তা দাখিল করতে পারেন বিভিন্ন অভিযোগে। তার সাথে এই আইনের কোনো বাধা নাই, কোনো কনফ্লিক্টও নাই। যে ওটা একরামুল হত্যা মামলায় আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল, তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। ছোট্ট যে আসাদুজ্জামান খান কামাল জি আর চৌধুরী আব্দুল মামুন, মানে দুইটা মামলাতে দুইজন, এই দুইজনের এখন স্ট্যাটাস কি হবে? তারা কি ওটা থেকে অব্যাহতি, মানে ওইটা থেকে বাদ যাবে মিসকেস থেকে, নাকি ওই মামলাতে থাকবে? এটা একটু ক্লিয়ার করো। মানে যেটা কোর্টকে আমরা ভার্বালি অর্ডার করে প্রেয়ার করেছিলাম যে যেন এই মামলাতে ওনারা না থাকে। কোর্ট বলেছে আমরা যেন ইন রাইটিং একটা অ্যাপ্লিকেশন দিই। অতএব তার মানে এখনো ওই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আসাদুজ্জামান খান কামাল এই মিস কেসের আসামি হিসাবে থাকছেন। আবার ওনাদের দুজনের বিরুদ্ধে যে মামলা চলছে সেটা তো চলবেই। পরবর্তীতে আমরা তাদেরকে এই মামলা থেকে বাদ দেওয়ার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আনবো। ঠিক আছে। আপনি যদি এই যে হ্যাবিয়েট মামলাটার একটু জানেন,
নিউজে ঢুকবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15ই অক্টোবর 2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে এই মামলায় টোটাল 45 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে। আর আমাদের মিস কেস মানে এই যে বিবিধ মামলাগুলো আমরা তদন্ত কার্যে সহায়তা করার জন্য পরিচালনা করি, সেগুলো আমরা এরকমভাবে সময় নিয়ে যাব, তাতে বিঘ্ন সৃষ্টি হবে না। আর আরও একটি মামলা ছিল যেটা 23 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, সেটিরও আজকে দিন ধার্য ছিল। তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমরা সময় চেয়েছি, সময় আবেদন মঞ্জুর হয়েছে। যেমন এর মধ্যে আশুলিয়ার মামলায় বিশেষ করে 4 জন আসামির বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও পরিচালিত হচ্ছে। জি, উনি যেহেতু একটি মামলায় ওনার তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে, আমরা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করেছি, চার্জ ফ্রেম হয়েছে, অতএব ওনাকে এই মিস কেসে আনাটা আর প্রয়োজন মনে করছেন না ট্রাইব্যুনাল, এর জন্য আনেন। কি রাজসাক্ষী হিসেবে প্রোটেকশনের জন্য, মানে বাড়তি নিরাপত্তার জন্য? এটি মূলত হলো এই মিস কেসে উনার আর প্রয়োজন নাই, কারণ এই মিস কেস থেকে মূল মামলা শুরু হয়ে গেছে ওনার। আর সাথে সাথে এটাও বলা যায় যে উনি যেহেতু অ্যাপ্রুভার হয়েছেন, হতে সম্মতি দিয়েছেন, বাকিটা ওনার অ্যাপ্রুভার হবেন কি হবেন না এটা ওনার কোর্টে ওনার জবানবন্দি প্রদানের পরে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এই জন্য এটা শুধু হাসানুল হক ইনু না, এর আগেও ট্রাইব্যুনালে এটা অনেকবার হয়েছে। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছেন। যে একরাম হত্যা মামলার ডেটটা হলো 23/9/2025 তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। জি, এই মামলায় হ্যাঁ, আব্দুর রহমান বদি সাহেবকে আজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা। যদি এই একই অভিযোগে হয় তাহলে ট্রাইব্যুনাল চাইলে সেই বেনিফিট দিতে পারে।